বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। আজ আমার ভাইপো তীর্থের জন্মদিন। আমাদের বাড়ির সর্বকনিষ্ঠ সদস্য, যার জন্য পুরো বাড়িটা আনন্দে মেতে থাকে সব সময়। আর বাড়ির সবার আনন্দের কারণ যেই তীর্থ, তারই সব থেকে পছন্দের মানুষটি হলো ওর এই বড় কাকা, অর্থাৎ আমি। সেই ছোটবেলা থেকেই যত সব বায়না সব কিছুই ওর এই কাকার কাছে। বাবা মায়ের কাছে সারা বছর থাকলেও বছরের যে সময়টা আমি গ্রামের বাড়িতে থাকি, সেই পুরো সময়টা ও কাটাবে কেবল আমার সাথে। আমাদের কাকা ভাইপোর জুটিটাও জমতো বেশ, দারুণ মজা আর খুনসুটির মধ্য দিয়েই আমাদের সময়টা কেটে যেত। তাই তো আমি এখনো যতই ব্যস্ত থাকি না কেন, বছরের এই দিনটা অর্থাৎ তীর্থের জন্মদিনের দিন আমাকে ওর কাছে থাকতেই হবে। তাই তো গ্রামের বাড়িতে আবারও ছুটে আসা। আজ তীর্থ বছর 13তে পা দিল। চোখের সামনেই দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে গেল। তবে বয়সের তাগিদে বড় হলেও বেচারার মধ্যে এখনো সেই শিশুসুলভ আচরণটা বেশ প্রতীয়মান রয়েছে। এখনো সেই ছেলেবেলার মতোই কাকা ভাইপোর খুনসুটি লেগেই থাকে সব সময়। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে একটা চকলেট কেনার জন্য বায়না করবে ওর এই কাকার কাছেই। আর আমিও ওর সকল আবদার রাখার মধ্যে একটা আলাদা মানসিক শান্তি খুঁজে পাই। তবে অন্য সব বায়না যেমন তেমন হলেও ওর একটা মারাত্মক আবদার হচ্ছে ভূতের গল্প শোনা। মানে যখনই ওর কাছে থাকবো তখনই ওকে ভূতের গল্প বলতে হবে। আর এবার তো জন্মদিনের উপহার হিসাবে একটা ভূতের গল্পের বইও আবদার করে রেখেছে। তাই তো এবারে ওর 13তম জন্মদিন উপলক্ষে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ভয় ভৌতিক নামক বইটা উপহার হিসাবে দিয়েছি। বই পেয়ে বাবু আমার বেজায় খুশি। এতদিন পরে গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সবার সাথে দেখা করে বেশ মানসিক শান্তি অনুভব করছি। শহরের একঘেয়েমি জীবনযাপনে যখন অতিষ্ঠ হয়ে উঠি, তখনই যেন গ্রামের বাড়িতে এসে আবার নতুন করে বাঁচার উদ্দীপনা ফিরে পাই। বাড়িতে ঢুকেই দেখি এক উৎসবমুখর পরিবেশ। বাড়ির সকলেই তীর্থের জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত। আমি যাওয়াতে আবার আনন্দ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এদিকে তীর্থ তো আসার পর থেকেই আমার সাথে জোকের মতো লেগে আছে। ছেলে আমার কাকা অন্তে প্রাণ। বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রচণ্ড উৎসাহের সহিত আমাকে নিয়ে তার সমস্ত পরিকল্পনার কথা শুরু করলো। আমিও বেশ মনোযোগ সহকারে তার কথাগুলো শুনতে লাগলাম। এদিকে তীর্থের জন্মদিনের অনুষ্ঠান যেহেতু রাতের বেলায়, তাই সব আয়োজন করতে করতে সারাটা দিন পার হয়ে গেল। রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে সকলের খাওয়া দাওয়ার পর তীর্থ এলো আমার রুমে। অনেক দিন পর আবার কাকা ভাইপো একসাথে ঘুমাবো। তবে আমরা কাকা ভাইপো একসাথে থাকলে রাতে ঘুম আর তেমন হয় না, কারণ গল্প বলতে বসলেই আমাদের রাত কেটে যায়। এদিকে এতদিন পর কাকাকে কাছে পেয়েই তীর্থের সেই পুরানো আবদার ভূতের গল্প শোনা। বললাম, এবার তো তোকে গল্পের বই কিনে দিয়েছি, তাহলে আবার গল্প বলতে হবে কেন? কিন্তু তীর্থের ওই একই কথা যে গল্পের বই যত পড়ি না কেন, তোমার মুখে গল্প শোনা আলাদা একটা মজাই আছে। প্রথমে আমি ওকে এত রাতে ভূতের গল্প বলতে রাজি হইনি, কিন্তু কি আর করি, অবশেষে নাছোড়বান্দা ভাইপোর আবদার রাখতেই হলো। তবে আমিও এবার ওকে জড়িয়ে ধরে বলতে লাগলাম আমার জীবনে এক ভয়াবহ রাতের অভিজ্ঞতার কথা, যে ঘটনার রহস্য আজও আমার সমাধান করা হয়ে ওঠেনি। আমি তীর্থের মাথায় হাত বোলাতে বোলাতে স্মরণ করতে লাগলাম আমার সেই পুরানো এক ভয়াবহ স্মৃতি, আর বলতে লাগলাম,
শোনো, এটা কোনো গল্প নয়, এ হলো আমার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। শহরের রোজকার কোলাহল, একঘেয়েমি লেখাপড়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে মামার বাড়ি যাব বলে ভাবলাম। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। এদিকে বহুদিন পর মামা বাড়ি যাওয়াতে সকলেই খুব খুশি। মামা মামি বেশ খাতির যত্ন করতে লাগলো। এক কথায় বেশ আরাম আয়েসেই ছুটির দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ একদিন এলো, যেই দিনটার কথা হয়তো স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি। প্রতিদিনের মতোই সেদিনও বিকালে বের হলাম পুরানো বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। অনেক দিন পর মামা বাড়ির পুরানো বন্ধুদের কাছে পেয়ে তাদের সাথে আড্ডাটা দেওয়ার লোভ আর সামলাতে পারলাম না। পুরানো বন্ধুদের কাছে পেতেই আড্ডা জমিয়ে দিলাম। পুরানো স্মৃতি আর হাসি ঠাট্টার মাঝে এতটাই বিভোর হয়ে গেলাম যে আড্ডা দিতে দিতে কখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে সেটাই বুঝতে পারলাম না। এদিকে ফোনের চার্জ ছিল না বলে ফোনটা চার্জে বসিয়ে বাসাতেই রেখে এসেছিলাম, তাই ফোনটাও তখন আমার সাথে ছিল না। আরও গ্রামগঞ্জ বলে কথা, এখানে তো রাত হওয়ার আগেই রাস্তাঘাট সব জনশূন্য হয়ে যায়। এখন এত রাতে একা একা বাড়ি ফিরবো কিভাবে সেটা নিয়ে চিন্তা করতে লাগলাম। তার থেকেও বড় চিন্তার বিষয় হলো মামা মামি হয়তো এখনও বাড়ি ফিরছি না বলে দুশ্চিন্তা করছেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব এখন বাড়িতে ফিরলেই হবে। এই ভেবে আড্ডার মাঝপথে আমি উঠে দাঁড়ালাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তখন আমার দুই বন্ধু শুভ আর হৃদয় বলল ওরা প্রয়োজনে আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে, তাই আমার চিন্তা করার কারণ নেই। আমিও ওদের কথা শুনে একটু আশ্বস্ত হলাম আর ভাবলাম এখন তো ফোনও নেই আর গ্রামে জনমানবহীন অন্ধকার রাস্তা একা একা পার হওয়াটাও নিরাপদ নয়। তার থেকে বরং ওদের সাথে যাওয়াটাই ভালো হবে আমার জন্য। এই ভেবে আবার আড্ডায় বসে পড়লাম। এদিকে রাত আরও বাড়তে লাগলো। আড্ডা শেষ হতে হতে রাত তখন প্রায় 10টার কাছাকাছি। এরপর আমি শুভ আর হৃদয় মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে তখনকার নিস্তব্ধ গ্রাম্য রাস্তা রাতের অন্ধকারে আরও ভয়ানক হয়ে উঠল। নিস্তব্ধ জনশূন্য রাস্তায় আমরা তিনজন ছাড়া দূর দূরান্তে কোনো প্রাণীর চিহ্নটুকুও পাওয়া যাচ্ছিল না। এমন সময় হঠাৎ গ্রাম্য রাস্তার ঝোপের আড়াল থেকে জলজল করে ওঠা শিয়ালের চোখ দেখে এক মুহূর্তের জন্য আমার বুকে রক্ত জমে ঠান্ডা হয়ে গেল। জনমানব শূন্য নির্জন রাস্তায় যেন শ্মশানের মতো নীরবতা বিরাজ করছে। আর সেই নীরবতা ভেঙেই মাঝে মধ্যে শিয়ালের ডাক যেন ভয়টাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এদিকে ভয় কাটানোর জন্য শুভ, হৃদয় আর আমি তিনজনে মিলে কথা বলতে বলতে হাঁটছিলাম। তখন হঠাৎ করেই পদ্মপুকুর পাড়ে এসে শুভ হৃদয়কে বলল ওর হাতে থাকা টর্চ লাইটটা বন্ধ করতে। আমি কারণ জিজ্ঞেস করায় বলল ওকে খুব সিগারেটের নেশায় পেয়েছে, তাই এখন একটা সিগারেট ওকে ধরাতেই হবে। এদিকে যেন আবার গ্রামের কোনো মুরব্বি আসলে ওকে সিগারেট হাতে না দেখে ফেলে, তাই হৃদয়কে বলল টর্চ লাইট বন্ধ করে দিতে। আমিও আর কথা বাড়ালাম না। এদিকে হৃদয়ও টর্চটা বন্ধ করে আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন নিশিরাতের ঘুটঘুটে অন্ধকারের মাঝে আমরা তিনজন দাঁড়িয়ে। এমন অবস্থায় আমার শরীর হঠাৎ করেই ভার হয়ে উঠল। কেন জানি না আমার বেশ অদ্ভুত একটা অনুভূতি হতে লাগলো, কিন্তু কিসের অনুভূতি সেটা ঠিক বুঝতে পারছিলাম না। অনুভূতিটা কিসের আর ছায়ামূর্তিটাই বা কি, জানতে হলে আমাদের দ্বিতীয় ভাগটি অবশ্যই শুনুন, খুব শীঘ্রই আসছে। ধন্যবাদ।